সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে একটা শিরোনাম দিয়েছি যে দিল্লিতে ককরোচ পার্টি আর বাংলাদেশে ছিল রাজাকারের নাতিপুতি। আশা করি আপনারা আমার ইশারাটা বুঝে গেছেন, বুঝে যাওয়ারই কথা। আপনারা দেখেছেন যে দিল্লিতে যে ককরোচ পার্টিকে আপনারা দেখলেন নয়াদিল্লিতে, সবচেয়ে হাস্যকর প্রশ্ন হচ্ছে এদের সংখ্যা ছিল 2000, কেউ বলতেছে সর্বোচ্চ 3000, কেউ বলছে আরো কম। এই ককরোচ পার্টির ফলোয়ার কত জানেন তো? 2 কোটি নাকি 2.5 কোটি। ঠিক আছে, 2 কোটি নাকি 2.5 কোটি তাদের ফলোয়ার, তাদের পার্টির সদস্য। কিন্তু বাস্তবে কি হয়েছে? লোক হয়েছে 2000 3000। আমার ধারণা যে বাংলাদেশে যেদিন আন্দোলনের ডাক দেওয়া হবে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের যখন আন্দোলনের ডাক দেওয়া হবে, আমার ফলোয়ার কিন্তু মাত্র 1,18,000 মাত্র। আমার ধারণা 1% হলেও কত হবে? 1800 আসবে বাংলাদেশে। আমার বিশ্বাস যে 2000 অন্তত আসবে। এই যে ককরোচ পার্টির যত দিল্লিতে আসছে, আমার 1,18,000 ফলোয়ারের মধ্যে 2000 3000 চলে আসবে বলে আমার বিশ্বাস। এটা কম পক্ষে বললাম আর কি। কত আসবে সেটা তো শেখ ফরিদের ডাকে সারা বাংলাদেশ দেশ থেকে কতজন আসবে সেটা তো যখন ডাক দিব তখন দেখা যাবে। 140 কোটি মানুষের দেশে যার ফলোয়ার 2.5 কোটি, সেই ককরোচ পার্টির নেতার ডাকে নয়া দিল্লিতে লোক হয়েছে কত জানেন? 2000। এখন বলবেন যে এটার সাথে আবার ওইটার কি মিল করলাম? হ্যাঁ, দালমে কুচ কালা হায়, দালমে কুচ কালা হায়। প্রথমত এগুলো ন্যারেটিভ পয়দা করে। আপনি দেখেন ব্রিটিশ ভারতে মুসলিম লীগ কারা তৈরি করেছে? ব্রিটিশ। কংগ্রেস কারা তৈরি করছে? ব্রিটিশ। এমনকি বামপন্থী দল কারা তৈরি করছে? ব্রিটিশ। আর মুসলিম লীগের ম্যানিফেস্টো তৈরিতে সহযোগিতা করেছে কি? কমিউনিস্ট পার্টি। দারুণ না? আচ্ছা, যাই একটু ইতিহাসের বিষয়ে যাচ্ছে। ককরোচ পার্টি কোথায় পয়দা হয়েছে? ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, কোথায়? 7 সমুদ্র 13 নদীর পরে ককরোচ পার্টি পয়দা হয়েছে। বাংলাদেশে তো পার্টি পয়দা হয়েছিল, এগুলো ষড়যন্ত্রকারী। পয়দা হয়েছিল এগুলো বাংলাদেশে। এই কি অধিকার পার্টি নাকি যেন গণশক্তি ভাবির পোলারদের দল। তো ভারতে সে ককরোচ পার্টির নেতা এসে গরমে এসির ভিতরে ঢুকে পারে, বাইরে আর থাকতে পারে না। কত বড় নেতা, থাকে এসির মধ্যে রাখতে হয়। এদের সাথে কারা যোগ দিয়েছে ককরোচ পার্টিতে? কিছু চিঙ্কু বাম ভারতের, আম আদমি নাকি খাম আদমি পার্টি, মাফলার ম্যানের কিছু লোক, ওরাই। শুধুমাত্র যে লাখ লাখ কোটি কোটি ফলোয়ার হলেই আপনার পক্ষে কাজ করবে তা নয়, সঠিক নয়। টাকা দিয়ে এরকম ফলোয়ার বাড়ানো যায় কেউ কেউ বলে। তাদের পিছনে রয়েছে বিদেশি সংস্থা, বিদেশি গোত্র, বিদেশি দল, দেশি বিদেশি গোয়েন্দারা। তারপরেও 2000 থেকে 2500, সর্বোচ্চ 3000 জোগাড় করতে পেরেছে। নেরাটি কি পয়দা করলো? একজন বিচারক বললেন যে বেকারেরা তেলাচোরার মতো, ককরোচের মতো চলে আসে। এতেই তারা একটা নেরেটিভ পয়দা, ককরোচ পার্টি। মনে হলো যে কেউ নয়াদিল্লিতে হল করে ফেলবে। শিক্ষামন্ত্রী পদক চায়, স্লোগান কি দিয়েছে জানেন? মনু সে আজাদি, ব্রাহ্মণ সে আজাদি, মোদি সে আজাদি, ভারত সে আজাদি বলাটাই বাদ রাখছিল। কিন্তু বলে নাই মোল্লা সে আজাদি, বলে নাই। কারণ জানে মোল্লা সে আজাদি বললে সেটা ভাড়ায় ফেলবে এই ককরোচ পার্টির লোকজনকে। যদি বলে কোরআন সে আজাদি, হাদিস সে আজাদি, তাহলে সেটার মধ্যে একটা লাথি মারতো দিল্লিতে ওই জামা মসজিদের ইমামেরা এসেই। তাই কি বলে? মনু সে আজাদি, ব্রাহ্মণ সে আজাদি। কিন্তু মোল্লা সে আজাদি, কোরআন সে আজাদি, হাদিস সে আজাদি বলার মুরুদে তাদের কোলাই নেই। এরা কারা চিনছেন তো? এরা আম আদমি পার্টি আর চিঙ্কুবাম। মানে মূলত সেই ভারত বিরোধী গ্যাং, মূলত সেই বিজেপি বিরোধী গ্যাং, মূলত হিন্দুত্ববাদী বিরোধী গ্যাং। ইসলামী বাংলাদেশে যদি বলতো কেউ কোরআন সে আজাদি, কি পরিণতি হইতো বলেন? সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তানের কথা বাদ দিলাম, তো হাওয়া খুঁজেই পাওয়া যাবে না, আগে গায়েব হয়ে যাবে। স্লোগান দেওয়ার পরিকল্পনা করলে গায়েব করে দিবে মোল্লারা আর মিলিটারিরা। বাংলাদেশ আপনি স্লোগান দিতে পারবেন? মোল্লা সে আজাদি, মাদ্রাসা সে আজাদি বলতে পারবেন? হাদিস সে আজাদি, কোরআন সে আজাদি বলে দেখেন তো, সেটা কেমনে লাথি মেরে পাড়ায় ফেলায়। পটকা মাছের মধ্যে পেটের মধ্যে একটা ভাড়া মারবে। খোদ ভারতেই বলুক না, দেখি এটা পারে কিনা বলতে। বাংলাদেশ তো বলতো, ভারত তো হিন্দুস্তান, তাই না?
আসলে ওটার নাম হওয়া দরকার হলো সনাতনীদের দেশ, ওটার নাম তো অরিজিনালি ভারত দেশ। বলুক না দেখি ওইখানে টিপু সুলতান মসজিদ সে আজাদি, দিল্লির জামা মসজিদ সে আজাদি, হ্যাঁ বলুক না দেখি আজমির মাজার দরগা আছে আজাদি, বলুক না দেখি। সেটার মধ্যে একটা লাথি মারবো এই মৌলবীরে গিয়ে ভারতের। দিল্লির মৌলবীরে এতক্ষণ ফুটবলের মতো সরাইতো, তারা জাতে মাতাল তালে ঠিক কংগ্রেস পার্টি কি বলে মনু সে আজাদি, মনু তোমার সুলকায়, ব্রাহ্মণ সে আজাদি, ব্রাহ্মণ তোমার কি করছে খামসা দিছে। উমর খালিদ, জঙ্গি উমর খালিদের পক্ষে কথা বলছে এক বয়স্ক লোকের দেখলাম বলতেছে উমর খালিদ কি তোমার ধর্ষণ করছে, একজন মেয়েরে বলতেছে, বাপের বয়সী লোক, কত বড় বদমাইশ এদের। আরেকজন সবচেয়ে বিপজ্জনক যে কথাটা বলে, ও একজনকে জিজ্ঞেস করছে, সে অ্যাডভোকেট, সে কি বলছে জানেন, তারা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে যদি স্লোগান দেয় যে ভারত 7 টুকরা চাই, আপনি সংহতি প্রকাশ করবেন, সে বললো হ্যাঁ ভারত 7 টুকরা করবে, ভারত সে আজাদি। বলছি না আপনাকে যাদের আসল স্লোগান ভারত সে আজাদি, আমি বলি নাই আপনাদের যে ভারতে যারা স্লোগান দেয় ব্রাহ্মণ সে আজাদি, বিজেপি সে আজাদি, এরা তো ডাইরেক্ট কাশ্মীর সে আজাদি স্লোগান দেয়, এরা ভারত সে আজাদি চায়, আজাদি টুকরা করতেছে, টুকরো গ্যাং এরা। আপনি দেখেন সাক্ষাৎকারগুলো দেখেন, আমি লিঙ্কগুলো পরে দিয়ে দিব কারা কারা এগুলো বলেছে। এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো দলিল হিসেবে এই লিঙ্কে পাবেন। কি বলছে জানেন, যে ভারতকে 7 টুকরা করে ফেলবে, এটা বলার পর সে জেলে যাওয়ার কথা না, এই ককরোচ গ্যাং এরা বলছে। এরা ন্যারেটিভটা দেখেন, ন্যারেটিভ পয়দা করেছে কি দিয়ে, প্রথমে এরা বলা এরা চেয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ কিছু বলুক, যাতে তারা ন্যারেটিভ, আচ্ছা এদের রাগ ক্ষোভ কার উপরে, বিচারপতির রায়ের উপরে, তিনি বলেছেন তো ক্ষোভ তো থাকবে বিচারপতির উপরে, নরেন্দ্র মোদীর উপরে কেন, ব্রাহ্মণের উপরে কেন, মনের উপরে কেন। আসলে এগুলো কিছু না, একটা ন্যারেটিভ পয়দা করছে। যেমন বাংলাদেশে ক্ষমতা আসছে কিভাবে, শেখ হাসিনা, শেখ হাসিনা বলেছিলেন যে আমি কি কোনো একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে, মানে এগুলোই তারা পয়দা করেছিল পরিকল্পিতভাবে, এগুলো ট্র্যাপ পাতে তারা বহুভাবে চেষ্টা করেছে, শতবার একটা ট্র্যাপে পড়ে গেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছিলেন যে আমি রাজাকারের নাতিপুতিদের চাকরি দিব, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের রেখে, উনি তো ঠিকই বলেছেন, ভুলটা বলেছিলেন কথা। বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধীর লোকের চাকরি হওয়ার কথা না, রাজা সংসদে যাবে তো বহুত দূরের কথা। বাংলাদেশে প্রথম বলছিল রাজাকার আলবদরদের সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া, প্রথম কাজটা করেছিল জিয়াউর রহমান, দ্বিতীয় কাজটা করেছিল এরশাদ, তারপর আবার করেছে বিএনপি, তারপর আওয়ামী লীগ নিজে ফাঁদে পড়ে গেছে, মৌলবাদীদের আস্কারা দিয়েছে। তার জন্যই তো আজকে খোদ আওয়ামী লীগকে হজর খেতে হয়েছে। তারা কি করলো, একটা ন্যারেটিভ পয়দা করলো। শেখ হাসিনা বলেছেন এটাকে, তারা বললো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার সব মারে নেমে গেল, পুরো ডিপ স্টেট কাজে নেমে গেল। তাদের সাংস্কৃতিক অঙ্গন, তাদের মৌলবী অঙ্গন, সাংবাদিকদের অঙ্গন, এনজিও বাহিনী, গুন্ডা মস্তান, এমনকি টোকাই বাহিনী রাস্তায় নেমে গেল, নেমে পুরো দেশটাকে তছনছ করে দিল। একটা সাজানো গোছানো দেশ বাংলাদেশকে ধ্বংস করে দিল। কারণ কি, কারণ এই দেশে ঢুকতে হবে, এই বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ভূমি ব্যবহার করতে হবে। তার জন্য আপনারা দেখেছেন 50 কোটি টাকার জাহাজ ফেরত নিয়ে যেতে হয়েছে। আমার দেশে একটা জাহাজ ঢুকবে, আমাদের দেশের ব্যবসায়ী, আমেরিকার কথায় সেটা চলে যেতে হয়েছে সেই তথাকথিত গোলামি চুক্তি, এখন আর কেউ কথা বলে না। যদি ভারতের সাথে চুক্তি করার কারণে আজকে যদি এই জাহাজটা ফেরত যাইতো, দেখতেন বাংলাদেশে মসজিদ তো দূরের কথা, মন্দির সকাইপে উঠতো আন্দোলনে, চিঙ্কু পামেরা লাফালাফি করতো। এখন মুক্তি ভবন থেকে, এখন পল্টন ময়দান থেকে বামপন্থীরা মাঠে নামে নাই, শাহবাগেও আসে নাই, বাইতুল মুকাররম গরম হয় নাই, বাংলাদেশে কোনো মসজিদের মেম্বর গরম হয় নাই, জামাত বিএনপি হেফাজত চামড়া নাই, পীর সহ যত পীর মুরিদ আছে মাজাবিলা কেউ কথা বলে নেই। বাংলাদেশে কিন্তু 50 কোটি টাকা লস হয়ে গেল, আমেরিকার গোলামি চুক্তি কারণে জাহাজ ফিরিয়ে নিয়ে গেল, টু শব্দ টিকে বললো না। কিন্তু এটা ভারত হলেই দেখতেন এতক্ষণ জজ বা কাহাকে বলে খোদা আওয়ামী লীগের মাঠে নেমে যেত 2-4 জন আওয়ামী লীগের। যাক সেটা অন্য প্রসঙ্গ। এরা ন্যারেটিভ পয়দা করে তারা ভারতেও সেই চেষ্টা করছে। এর আগে তারা গাজিয়াবাদ, দিল্লির আশেপাশে ঘেরাও করেছিল, তার আগে পাঞ্জাবে মারামারি কাটাকাটি, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় মাসের পর মাস পর্যন্ত আন্দোলন করেছে, ধর্নাতে তারা বসে পড়ত, ব্যর্থ হয়েছিল। মানে বাংলাদেশে যেটা করেছিল এটা বহুবার তার আগেই ভারতের চেষ্টা করা হয়েছিল, পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন ভারতে কি করলো, যখন ওখানে মমতা ব্যানার্জি ফেল করলো, তারপরে তাদের তো একটা জজবা দরকার, তাদের বিজেপি বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী। আচ্ছা ভারতে হিন্দুত্ববাদ বিরোধী বলতে খুব মজা পায়। আচ্ছা বাংলাদেশে যারা বলে হিন্দুত্ববাদের ধ্বংস চাই, হিন্দুরাও বলে, বামপন্থী সিংহরা, আচ্ছা শাহবাগে তো সেই বামপন্থীরা বলে না আমরা ইসলামিত্ববাদের ধ্বংস চাই, বলে না তো, জানা এটা বলার সাথে সাথে ঘেটি ধরে এদের বঙ্গোপসাগর বানাই দিবে, বলবো হিন্দুত্ববাদের বিরুদ্ধে গালাগালি দেয় সারাদিন, ইসলামিত্ববাদ মৌলবাদ না, ওটার বিরুদ্ধে থেকে গালাগালি দেয় না, এই মূলত কারো কোলায় না। যাই হোক, তো এরা কি করলো, যখন বিজেপি যখন পাশ করলো, তৃণমূল ফেল করলো পশ্চিমবঙ্গে, তখন আর উন্মাদ হয়ে গেলে একটা কিছু তো করতে হবে।
বামপন্থীরা হৃদয়ে বিরাট আঘাত পেয়েছে। আপনি কি মনে করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি আসাতে শুধু তৃণমূল কষ্ট পেয়েছে? ভারতের বামপন্থীদের হৃদয় চৌচির হো গেয়া, চুরচুর হো গেয়া, টুট গেয়া, তাদের হৃদয় ভেঙে গেছে। তার জন্য আম আদমি পার্টি এই এই যে বিজেপি বিরোধী জোট, হিন্দু বিরোধী জোট, ভারত বিরোধী জোট জোট কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু নয়, সরাসরি বলেছে ভারতকে তারা 60 টুকরা হইতে দিলে তার কোনো আপত্তি নাই। এই ককরোচ পার্টির লোকজন লাইভে টিভির সামনে এগুলো বলতেছে। বাংলাদেশে কেউ যদি বাংলাদেশ 7 টুকরা চাই দেশ থাকতে পারবে? ওই লোক টিকে থাকতে পারবে? তখন জেল হইতো না? ভারত এটা বলেছে। এই টুকরো গ্যাংেরা, এই উমর খালিদের লোকেরা, এই সার্জিল ইমামের গ্যাংেরা, এই জেএনইউ এর গ্যাংেরা, এই যাদবপুরের গ্যাংেরা, এরা এখানে সব যোগ দিয়েছে। এদের উদ্দেশ্য হলো এই যে ককরোচ পার্টি যে বিচারপতি সেই কথা বলেছে, তুমি বিচারপতির পদত্যাগ চাও, তা চাই নাই। কিন্তু যে বিচারপতি ককরোচ শব্দ, তার পদত্যাগ চাই নাই। এমনকি তারা বলছে তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য আন্দোলন। তো সেখানে মনুছে আজাদি কেন আসে? তুমি আসছো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও, ভালো কথা। মনে হয় যে ভারতবর্ষে এই প্রথম বোধহয় কোনোদিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই প্রথম বোধহয় হইলো। এর আগে কোনোদিন হয় নাই, কংগ্রেসের আমলে হয় নাই, অন্য দল তো ক্ষমতাই আসেনি, আরো জোট গঠন করে যারা আসছে তাদের আমলে হয় নাই, এই বিজেপির আমলেই শুধু হয়েছে, এই প্রথম। এই 14 সালের পরে শুধু প্রশ্নপত্র ফাঁস হয়, এর আগে কোনোদিন ভারতের প্রশ্নপত্র ফাঁস হয়নি, তাই না? আসলে তা না, এটা উছিলা। খলের যেমন সলের অভাব হয় না, একটা সল বের করছে, মনে করছে এই আন্দোলন ডাক দিলে বাংলাদেশে ভারতবর্ষের মানুষ নেমে যাবে, বাংলাদেশ থেকেও সেই গণরিয়া পরিষদ, গণরিয়া অধিকার পরিষদ, আমজনতা পার্টি, বৈষম্য বিরোধী, এরাও বোধহয় গিয়ে যোগ দিবে এই ককরোচ পার্টির সাথে। কিন্তু টন্ডন 2.5 কোটি তাদের ফলোয়ার, লোক হয়েছে 2000, 2500, সর্বোচ্চ 3000। তার মধ্যে সাংবাদিক আছে 500। ঠিক আছে? সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে পারে তাদের দাবি। কাউকে জিজ্ঞেস করছে তোমার দাবি কি? মনুছে আজাদি। দাবি কি? নরেন্দ্র মোদীর পদত্যাগ। এটাই আসল কথা। আসল কথা হলো বিজেপি ক্ষমতা যেটা তাদের সহ্য হইতেছে না, বরদাস্ত হইতেছে না। তাই ডিপ স্টেট সহ ভারতের ভিতরে থাকা ভারত বিরোধী গ্যাং উন্মাদ হয়ে গেছে। আর উন্মাদ হওয়া, এই যে 29 সালে আবার ক্ষমতায় আসবে না, বিজেপি আবার ক্ষমতা আসছে। আমার ধারণা ছিল 29 সালে বিজেপি ফেল করবে, এটা আমার একটা ধারণা ছিল। 3 টার্ম খালাস, এটা আমি ভেবেছিলাম, যারা ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু না, মুরব্বী, ঘটনা ঘটে গেছে। সেটাই হলো পশ্চিমবঙ্গের নির্বাচন বুঝিয়ে দিয়েছে বিজেপি আবার আসতেছে, আসিতেছে আবার পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখাইতে বিজেপি। 29 সালে আবার বিজেপি আসবে পশ্চিমবঙ্গের, তাদের উত্থান এটাই প্রমাণ করে। সেই জন্যই দেখতেছেন না 2021 সালে, মানে এর আগের পশ্চিমবঙ্গের যে রাজ্যসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, কতগুলো বিজেপির কর্মী নেতা মারা গেছে? 300+। কিন্তু এইবার কি 300+-এর উপরে যে তাও মারা যায়নি। কয়জন মারা গেছে? বরং বিজেপির লোকও মারা গেছে এবার ক্ষমতা আসা করে। তাই বিজেপি চুপচাপ, কারণ তারা ধৈর্য ধরেছে, তাতে কামড় দিয়ে রেখে দিয়েছে। কারণ 29 সালে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। আর আমার ধারণা এবার 42টা নাকি আসনে, কত যেন আসন আছে এই মুহূর্তে ভুলে গেছে। হ্যাঁ, লোকজন আমার ভারত বিশেষজ্ঞ বলে রাজনীতির, আর আমি ভুলে গেলাম, দুঃখিত। ভারতের এইবার যতগুলো আসন রয়েছে, 48টা নয় না, 42 বা 48, যাই আসন থাকুক, এই আসনের সিংহভাগ আসন, হয়তো 5, 7, 10টা আসন ব্যতীত সব দখল করে নেবে বিজেপি। তো রাজ্য লোকসভায় তো এই আসনগুলো খুব জরুরি, তাই তারা চুপ। এইবার কিন্তু এইবার যে আসন পেয়েছে, আগামীতে তাদের জোট লাগবে না। আগামীতে বিজেপি ক্ষমতায় যাবে 29 সালে, আমার মনে হয় জোট লাগবে না। আমি চাই না বিজেপি ক্ষমতায় আসুক, কিন্তু তারা এসে যাবে। ঠিক আছে? শেখ ফরিদের বিশ্লেষণ। তারা, এবং অলরেডি দেখলাম আমাদের ভারতবর্ষের বিখ্যাত নেতা রাজীব গান্ধী বলে ফেলেছেন যে সরকার নাকি জরুরি শাসন প্রতিষ্ঠিত ঘোষণা করবে। উনি কেমনে বুঝলে আগে? আসলে তা না, আসলে তারা এমন পরিস্থিতি ক্রিয়েট করবে কংগ্রেস, যে বিজেপি সরকার, বর্তমান ভারত সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার, এরা বাধ্য হবে জরুরি শাসন ঘোষণা করতে। তো জরুরি শাসন ঘোষণা করলে তোমার সমস্যা, আপনার সমস্যা কি? গান্ধীজি, আপনার দাদি তো জরুরি শাসন ঘোষণা করেছিল। এমনকি আপনার দাদিরা জরুরি শাসনের ঘোষণার মাধ্যমে ভারতে ধর্মনিরপেক্ষতা যুক্ত করেছিল, মনে আছে তো আপনাদের? অনেকেই ভুলে গেছে, যেমন বাংলাদেশের বাঙ্গুরা বলে যে ভারত থেকে আমদানি করেছে ধর্মনিরপেক্ষতা, কথাটা ভুল। বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ধর্মনিরপেক্ষতা ভারতে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে 72 সালে, আর ভারতে যুক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতা 76 সালে। বাংলাদেশে যখন হয়েছে তখন গণতান্ত্রিক শাসন, ভারতে যখন ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে তখন সামরিক শাসন, জরুরি শাসনের মাধ্যমে। ইতিহাস ভুলে যায়, আর জরুরি শাসনে সবকিছু অবৈধ। ভারতের ধর্মনিরপেক্ষতা আইনগতভাবে অবৈধ। আমি বুঝি না ভারতে কেন সেটা চ্যালেঞ্জ করে বসে না। ভারতে এত আইনবিদ, ভারতে কেন চ্যালেঞ্জ করে বসে না যে ভারতের সেকুলারিজম যে যুক্ত আছে সেটা অবৈধ? কারণ জরুরি শাসনে করে, জরুরি শাসনে সবকিছু অবৈধ।
আপনি যে কোনো দেশের, কারণ তখন সংবিধান স্থগিত ছিল। সংবিধান স্থগিত আপনি সংবিধানে যোগ করলেন কিভাবে, কোন আইনে? এটা আমার হিসাব, এটা আমি তো আর আইনের ছাত্র না, আমি সাধারণভাবে বললাম। যাই যেটা বলতেছিলাম, তো বাংলাদেশের যে জেনজিদের, গেঞ্জিদের, আমার ভাবির পোলাদের, ঠিক আছে, ভাবির পোলা, আজকে দেখলাম এক ভাবির পোলা নাহিদ নাকি ভাই প্যাট যাবে ফুলছে, আমি লিখলাম গিয়ে ওখানে ভাবির পোলা প্যাট কমাও, কালবেলা আরে কি কালের কণ্ঠতে নিউজ দেখলাম ভাবির পোলার প্যাট এরকম ফোলা, ওই ট্রফি নাকি জামাতের নাকি কি কাগাদের ট্রফি এমপি আছে না, ওই তার সাথে যাইতেছে, প্যাট দেখে মনে হয় যে আমার ভাবির পোলার প্যাট হয়ে গেছে গা, এরকম প্যাট লিখছে যে ভাবির পোলা প্যাট কমাও। তো যেটা বলতেছিলাম, ওই বাংলাদেশের মতোই ভারতে এরকম কিছু করতে চেষ্টা করা হচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম প্রথম 6 মাস পর্যন্ত যে না, শুধু বাংলাদেশ সরকার উচ্ছেদেরই আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, কিন্তু না, 6 মাস পরে আমার সন্দেহ হয়েছে যে শেখ হাসিনার উচ্ছেদ শুধু শেখ হাসিনার উচ্ছেদ নয়, ভারতকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা হয় নাই, শুধুমাত্র বাংলাদেশকে গোলামী চুক্তির অধীনে যুক্ত করা হয় নাই, শুধুমাত্র বাংলাদেশ শেখ হাসিনাকে উচ্ছেদ এই জন্য করা হয় নাই যে তারা ওইখানে ঘাঁটি করবে, তারা আমাদের দ্বীপ নিয়ে নিবে, তারা আমাদের বন্দর নিয়ে নিবে, সেন্ট মার্টিন নিয়ে নিবে। শুধু তাই না, এখানে ক্ষান্ত না, তারা পুরো ভারতবর্ষকে অস্থিতিশীল করার জন্য প্ল্যান করে রেখেছে। তার জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। বিজেপি যদি এবার ক্ষমতায় না আসতো, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু দুষ্ট লোকেরা বলতেছে, বহু লোকের গালাগালিতে ভারতের হিন্দুরা নাকি একটু জেগেছে। আমি আবার এটাও বলেছিলাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগেছে, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরাই কয়েকজন আবার বিরোধিতা করছে, না ভাই পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগে নাই, তৃণমূলেরাও ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কেমনে? যারা ভাগা পেয়েছিল আর যারা পাই নাই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আর আসলে হিন্দুত্ববাদ জাগার কারণে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসে নাই। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসে তৃণমূলের যারা লুটপাট করতো তাদের বিরুদ্ধে তৃণমূলের কিছু মানুষ ভোট দিয়েছে, মুসলমানরাও নাকি ভোট দেয় নাই বলেছে। তবে আমার ধারণা অল্প কিছু হলেও পশ্চিমবঙ্গে মুসলমান এবার কিছু ভোট দিয়েছে বলে আমি বিশ্বাস করি। আর এটাও বিশ্বাস করি যে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলেও বিজেপির ভোট বেড়েছে। যাই হোক, বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিপুল ভোটে, কল্পনাতীত। কিন্তু যদি না আসতো তাইলে দিল্লির অবস্থা মসনদ কেঁপে উঠতো এবার। তো তারা বসে নেই, আমি জানতাম এবং আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি পরাজিত হওয়ার পরে তারা বসে থাকবে না, কিন্তু এত দ্রুত তারা আসবে এটা জানতাম না। যে ককরোচ পার্টি বানাই ফেলছে, তা বানাইছে বিদেশে বৈশা তারা ককরোচ পার্টি বানাইছে, ভারতে বৈশা না। মানে বুঝেন বাটপারি, এটা বুঝতে পারছেন তো কত বড় বাটপারি, যে ভারতের বাইরে বৈশা ভারতের রাজনৈতিক দল বানায়, এরা বানাবে বা বানাইছে, ককরোচ পার্টি নাম দিয়েছে। কিন্তু মূল বিষয় তারা যায় না, তারা শিক্ষা নিয়ে কথা বলে নেই, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে নেই। কি বলছে? আসলে নরেন্দ্র মোদীর পতন চায়, অমিত শাহের সরকারের পতন চায়, ভারত সরকারের পতন চায়, এমনকি ভারত ভেঙে ফেলতে চায়, 7 টুকরা করে। একবার আমি নিজে সেই লাইভটি দেখেছি, সেখানে দাঁড়ায় বলতেছে ককরোচ পার্টির এক ছেলে, সে আবার অ্যাডভোকেট বলতেছে হ্যাঁ ভারত 7 টুকরা হোক আমি চাই, এই প্রকাশ্যে বলছে। এখনো তাকে ভারত সরকার জেলে তুলে নেই। আমি বুঝে উঠতে পারি এই লোকটাকে এখনো কেন জেলে তুলো না, কিভাবে সে এখনো গ্রেপ্তারের বাইরে, আমি বুঝতে পারতেছি না। একটা মানুষ বলছে ভারতকে 7 টুকরা করতে চায়, তার আপত্তি নাই, কেউ যদি করে, সে এখনো জেলে ঢুকে নাই ভারতে। আর আমাদেরকে বলা হয়, আমরা যারা ভারতের, সারা দিন আমরা বাংলাদেশে গালি শুনি, আমরা হিন্দুর পক্ষের, আমরা ভারতের পক্ষের, আমরা ভারতের দালাল, রয়ের দালাল, বিজেপির দালাল, নরেন্দ্র মোদীর দালাল, শেখ হাসিনার দোষ, কত গালি। আমাদের নাকি অবিশ্বাস করে আমরা ভারতের জন্য হুমকি হয়ে যেতে পারি, ভিতরে ভিতরে যদি আবার আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোক হয়ে থাকি, এগুলো আমাদের সন্দেহ করে। এটা আমাদের বলেছে কেউ কেউ, সবাই করে না। আর যে ভারতবাসী ওইখানে দাঁড়ায় বলতেছে, ভারতের নাগরিক অ্যাডভোকেট, যে ভারতকে সে 7 টুকরা দেখতে চায় ককরোচ পার্টি, তারা এখন আপনি গ্রেপ্তার করলেন না, তারা সন্দেহ করলেন না। আর আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, ভারতের সংস্কৃতি, সভ্যতা, ধর্ম, ভারতবর্ষের সকল ধর্ম সংস্কৃতি নিয়ে কথা বলি, বাংলাদেশের বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলি, ভারতের ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলি। আমাদেরকে আপনারা ভারতে ভিসা এক্সটেনশন করতে চান না, ভিসাটা দিতে চান না। আমরা এত পাপ করে ফেলেছি। আমি আপনাদের একটা কথা বলে রাখি, ভারতবর্ষের যারা, আমি 20 বছর যাবত আপনাদের ভারত নিয়ে গবেষণা করি। আমি দেখেছি আপনাদের খতরা ভারতের ভিতরে, বাইরে না। বাংলাদেশ না আপনাদের কিছু করতে পারবে না, পাকিস্তান আপনারা কি কিছু করতে পারবে। আপনাদের যদি কিছু করে সেটা ভারতের ভিতর থেকে করবে। আমাকে বলেন তো, আপনারা যতবার হামলা হয়েছে একমাত্র কাসাবের ঘটনা ছাড়া সব ভারতের লোক জড়িত না, কোনো না কোনো ভাবে? এমন যে কাসাব যে হোটেল তাজে আসলো ভারতীয়দের সহযোগিতা ছাড়া। ভারতের ভিতরে এই যে কালকে একটা পোস্ট দিয়েছে, আমার গালাগালি করলো, লক্ষ লক্ষ পাকিস্তানি নারী বিয়ে বসেছে ভারতে, এরা কিন্তু ভারতীয়কে নিয়ে পাকিস্তান যায়নি, তারা এখানেই থেকেছে। এরা কি আপনার পক্ষে কথা বলবে? বলেন।
বলেন পাকিস্তানের যে নারীটা এখানে বাচ্চা পয়দা করবে, বা ওই যে নারীটা বিয়ে বসে এখানে এসেছে, সে আপনার পক্ষে থাকবে যদি বাংলাদেশে আমাদের অবিশ্বাস করেন? তারপর আমাদের পোশাক আশাকে কি মনে হয় আমরা মৌলবাদী? তাদের পোশাক আশায় সবকিছুতে চেহারা দেখি তো বোঝা যায় তারা মৌলবাদী। তাদের কথায়, তাদের ভাষায়, তাদের আচরণে বোঝা যায় না? আমাদের আপনারা বিশ্বাস করেন। এটি আমরা আমাদের চীনের দুঃখটা, কিন্তু ওই যে করে কি মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেবো না? আমরা ওই বিপদে পড়ে গেছি ভাই। রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে বিষ করেছি পান, যেটা বলতেছিলাম। বাংলাদেশে জেনজিরা, গেঞ্জিরা, ভাবির পোলারা ওই যে একটা নেগেটিভ পয়দা করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু মনে করেন আমি যদি ভাবির পোলাদের গালি দেই, নড়ির পোলা নড়ির পোলা, তা ভাবির পোলারা কি স্লোগান দিবে? তুমি কে আমি কি, নড়ির পোলা স্লোগান দিবে। মুরব্বী শিয়ানা মাল ওইটা কিন্তু দিবে না। জামাল ভিড়ে ভাগলা ডিমের আলি 3টায় বেচবে, 5টায় না। কিনবে 5টায়, বেচবে 3টায়। মানে যাতে মাতাল তালে ঠিক, নিজের স্বার্থের বাইরে যাবে না। তো ককরোচ পার্টিরা এখানে বলতেছে তারা ভারতকে 60 টুকরা করলেও তাদের আপত্তি নাই। তারপর ওই ককরোচ পার্টি ওইখানে আপনারা অনুষ্ঠান করতে দিচ্ছেন? এটা আপনাদের গণতন্ত্র? আর আপনারা খুঁজেন আপনার শত্রু ভারতের বাইরে, পাকিস্তানে আর বাংলাদেশে। পাকিস্তান তো অবশ্যই আপনাদের শত্রু, কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তানের প্রত্যেকটা জনগণকে তৈরি করা হয়েছে ভারত বিরোধিতার জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে তাদের শেখানো হয়, পরিবারও শেখানো হয় ভারত তার দুশ্মন। বাংলাদেশে মোটামুটি যে হারে মসজিদ মাদ্রাসা গিজ গিজ করতেছে ব্যাঙ্গের ছাতার মতো, সেখানেও শেখানো হয় ভারত হলো শত্রু রাষ্ট্র। কিন্তু সেই শত্রু রাষ্ট্রে গিয়ে কিন্তু আবার থাকে, খায়, ঘুমায়, চাকরি করে, কামের বেডি হয়ে আসে। আবার তাদের আবার ফেরত নেয় না বাংলাদেশ। যাই হোক, সেটা অন্য বিষয়। ককরোচ পার্টি হলো ডিপ স্টেটের একটা পয়দা। এদের ঝেটিয়ে বিদায় করেন, একবারে পেস্টিং করেন। ওই যে কি যেন পেস্টিং করে না? পেস্টিং ছাড়া কিন্তু তেলা পোকা মারা কিন্তু কঠিন। এদের পেস্টিং করবেন আপনারা। কি যেন বলে, কি শব্দটা ভুলে গেছি, কি যেন করে ভুলে গেছি। ওই যে যারা এগুলা তেলা পোকা মারে না, পুরো ঘর ওই লাইনে আপনার তেলা পোকা সাফ করতে হবে। আসলে এই তেলা পোকা ভারতের জন্য বিপজ্জনক। ন্যারেটিভ পয়দা করেছে ওটা ককরোচ পার্টি, আর বাংলাদেশ হলো রাজাকারের নাতিপতি। একই কাজ, একই প্ল্যান, কিন্তু ভারতের সাকসেস হচ্ছে না, কারণ সেনাবাহিনীকে যুক্ত করা যাচ্ছে না। ভারতের সেনাবাহিনীকে যদি ম্যানেজ করা যেত, বাংলাদেশে তখন এই ককরোচ পার্টি, ফকরোচ পার্টি, মকরোচ পার্টি, বাংলাদেশের মতো আমার ভাবির পোলারা ওরকম ভারতের বহুত ভাবির পোলা পয়দা করে পুরো ভারতকে ক্যাপচার করেন। কিন্তু এখানে পারা যাচ্ছে না, কারণ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেনাবাহিনী নাক গলায় না কখনো ভুলেও, এটা ভারত প্রাউড করতে পারে। আমি এটা নিয়ে আশ্চর্য হয়ে যাই। আমি ভারতকে গবেষণা করে দেখেছি, শুধুমাত্র ভারতের সেনাবাহিনী অত্যন্ত মজবুত, দেশের ব্যাপারে তারা ছাড় দিবে না। এই সেনাবাহিনী একটু গড়বড় যদি করতো, তাহলে ভারত বাংলাদেশের মতো পাকিস্তানের মতো হয়ে যেত। ভারতের সেনাবাহিনীকে সেলুট, যে তারা কখনোই আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করে না, দেশের ব্যাপারে কাউকে ছাড় দেয় না। এরকম দেশপ্রেমিক সেনাবাহিনী পাওয়া পৃথিবীতে খুব কঠিন, বিশেষ করে তৃতীয় বিশ্বতে আপনি পাবেনই না। বেইমানি করবে এই সরকারের সাথে। একমাত্র ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মানে এদের যে 3 বাহিনী, এরা কখনোই বেইমানি করে নেই। সম্ভাবনাও আমি দেখি না, কিঞ্চিত সম্ভাবনাও দেখি না। আর যদি কখনো তা করে, তাহলে ভারত ভিন্ন রকম হয়ে যাবে। তবে যারা মনে করতেছে যে ভারত কোনোদিনই সেনা শাসন আসবে না, এই ব্যাপারে আমার কিঞ্চিত দ্বিমত আছে। তো ভারত যদি কোনোদিন আসে সেনাবাহিনী, কোনো কারণে তার রাজনীতি হস্তক্ষেপ করে, তারা দেশপ্রেম থেকেই আসবে, দেশ ভাঙার জন্য না, দেশের ক্ষতি করার জন্য না, গণতন্ত্র ধ্বংস করার জন্য না। আসবে না, আশা করি তাদের আসতে হবে না। আর তারা আসবে, তারা ইন্টারেস্টেডও না। ভারতের সেনাবাহিনী রাজনীতি ইন্টারেস্টেড না। বহু চেষ্টা করা হচ্ছে, নিশ্চিত হচ্ছে যে তা না, বহু চেষ্টা করা হচ্ছে। নইলে যে এইবার কত ভারত আন্দোলন হইলো গত 2-3 বছরে, কত রকম চেষ্টা করা হয়েছে, ভবিষ্যৎও করা হবে, যে একটা না একটা ঝামেলা বাদিয়ে বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটিয়ে যদি ক্ষমতার পরিবর্তন করা যায়। তো এই বাংলাদেশের যে ভাবির বোলারা, ওই রাজাকারের নাতিপুতিরা আর ককরোচ পার্টি, কাজ কিন্তু একটাই, তাদের একই নাটের গুরু, সব গুরু এক, সবারও সে এক জায়গায়, এরা বহুভাবে চেষ্টা করতেছে। সতর্ক থাকবেন। আর আমার বিশ্বাস যে ভারতের মানুষ কখনোই ভারতকে বাংলাদেশের মতো হতে দিবে না, প্রশ্নই আসে না। এটা আমি বিশ্বাস করি না, সুযোগও নেই, হবে না। তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি 29 সালে যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বা হবে, সেখানে এই বিজেপিকে ঠেকানোর জন্য সকল দল একসাথে হবে, কিন্তু ঠেকাইতে মনে হয় আর পারবে না। কারণ অলরেডি পশ্চিমবঙ্গে থেকে তারা 35টা-40টা সিট আরো বেশি পাবে বলে আমার ধারণা। কাজ হবে না। ভালো থাকবেন সবাই। রাজাকারের নাতিপুতি আর ককরোচ পার্টি থেকে সাবধান থাকবেন। আর যে রাষ্ট্রদ্রোহীটা বলেছে ভারতের 7 টুকরা চায়, তাকে যদি 2 দিনের মধ্যে গ্রেপ্তার না করা হয়, আগামীকালও গ্রেপ্তার না করা হয়, আমি অবাক হয়ে যাব। মানে অবিশ্বাস্য ব্যাপার। একটা লোক প্রকাশ্যে হলো ভারতে সে 7 টুকরা চায়, তারপর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, অথবা তার নামে মামলা হচ্ছে না, কৈফিয়ত চাওয়া হচ্ছে না। অবাক হয়ে যাচ্ছে। দেখি যে একটা মোমেন্ট দেখি। হ্যাঁ, নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। জয় বাংলা, জয় বাংলা। কি কি দ্রি ড্রাইভার, কি যেন নাম আছে, ইংরেজি পড়তে করি নয়, মানে অক্ষর স্পেলিং গুলো জাস্ট সালাম ফরদাজি সালাম। একটা ফাইট ভাই, বাংলাদেশ নতুন
নাম দিলাম বাংলাদেশ, না বাংলাদেশ হয়ে গেছে, কাঙ্গালের দেশ হয়ে গেছে। ফরিদ ভাই সালামা ভালো আছেন? জি ধন্যবাদ। তোর কেউ জয় বাংলা, জয় বন্ধু, হাউ আর ইউ? জি আমি ভালো আছি। ভাই কেমন আছেন? তাপস, হ্যাঁ ভালো আছি। প্রণাম দাদা, প্রণাম। জি জি, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার কথা। জি হ্যাঁ, ভারতকে 7 টুকরা সে দেখতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা উচিত। জয় বাংলা হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার। আমরা ভারতীয় তো মূর্খ না, এটা ঠিক মনে হয় না, কিন্তু সাত সাত টুকরা করতে চাইলে তারা গ্রেপ্তার করেন না কেন? আপনার প্রতিটি ভিডিও তীক্ষ্ণ যুক্তিসঞ্জিত, থ্যাংক ইউ। ফরিদ ভাই আমরা সারা দেশে রাজাকার মুক্ত, ইয়েস রাজাকার মুক্ত করবো আমরা। অবশ্যই আমরা আগামীর বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ। পৃথিবীর কেউ এবার রাজাকারদের আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। আমরা বাংলাদেশকে পুরো রাজাকার মুক্ত করবো, সব পাকিস্তান পাঠিয়ে দেবো। অসাধারণ অবস্থান, থ্যাংক ইউ। বারে একজন অন্যায় করলে পরিবারের বদনাম হয়, আপনি ভারতীয়দের সেই খাতায় ফেললেন। হ্যাঁ অবশ্যই ঠিকই বলছেন, একজন করলেও দায়িত্ব তো পরিবারের। বিশ্ব মানবতা যখন ধুলোয় লুটাবে তখন ভারত বিরোধীরা ভাষণ হবে। অপ্রিয় হলে সত্য কথা বলেছেন। জি হজরত আলী লাভ চিহ্ন দিয়েছেন, ধন্যবাদ। এই জন্যই তো হামলা, হ্যাঁ হামলা হয় ভিন্ন কারণে, হামলা হয় ভারতের অর্থনীতি ধ্বংস করার জন্য, যেটা আগের লাইভে বলছি। Even Ajit Doval sir said India enemies Indians, yes right. ভিসা প্রবলেম, তাদের একটু টাইম দিন, গভর্নমেন্ট একটু গুছিয়ে নিক। জি ধন্যবাদ, আমাদের সেটাই দাবি। জি ধন্যবাদ আপনাকে। গভর্নমেন্ট, হ্যাঁ আপনাকে দরকার এই দেশের মানুষের মাঝে। ফরিদ ভাই মনে পড়ে বড় কষ্ট, ভালো থাকবেন। জি ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আমলে, জি থ্যাংক ইউ। আসবো আমরা বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিপ্লব ঘোষণা করবো। থ্যাংক ইউ ফরিদ ভাই, জি ধন্যবাদ। বাঙালির দেশ, বাংলা স্বাধীন হয়ে পরপর করবে, এটা তাদের অধিকার। জোরকে ইচ্ছা বিরুদ্ধে বাঙালিকে পরপর, কি বলেন? এ পরপর চেষ্টা কি বুঝালেন ভাই? কি বুঝালেন? ভারতের সীমান্ত বাঙালি উপবাঙালি কি বুঝেন আপনি? কি বুঝাইছেন এখানে? ক্লিয়ার করে কথা একটু ঝেড়ে কাশেন। বাঙালি পরপর মানে বাংলাদেশে বাঙালি কি ভারতকে মানে? ভারতের স্বাধীনতা মানে? ভারতের প্রতি ভারতে হিন্দু মানে না ভারতকে মানে? কি বুঝান? বাঙালি পর করে না থাকতে দিবে আপনাকে? ওই যে আমেরিকা থেকে যখন ঘেটি ধরে বের করে দিল তখন আপনারা কোথায় ছিলেন? এই বাংলাদেশে পাঠিয়ে দিল শিকল লাগিয়ে বাঙালিদের, তারপরে ভারতবাসীদের পাঠালো, তখন কোথায় ছিলেন? এগুলো কথা আপনার মিস্টার কি মিজানুর রহমান কি বুঝালেন আপনি? একটু ক্লিয়ার করে ঘটনা করে কথা। অন্যায়, এটা অন্যায় না? ও তাই নাকি? বাংলাদেশে হিন্দুদেরই থাকতে দেন না? এখন বাঙালি হয়ে গেছেন, বা মুসলমান বাঙালি না হয় নাকি? মুসলমান কোনোদিনই বাঙালি হয় না, মুসলমান মানুষই হয় না, বাঙালি হয়। ইয়ার কি করেন? কারণ বাংলাদেশে নতুন করে আমদানি হয়েছে তুরস্ক পাশ না, এটা নিয়ে কালকে ভিডিওতে আসবো, কথা বলবো। জি এটা হবে। তুরস্ক হলো জঙ্গিবাদের জনক, তুরস্ক হলো যুদ্ধ বাজানের প্রাথমিক প্রক্রিয়া, মানে অ্যাডভান্স টিমেরা, যারা যেখানে যাবে সেখানে যুদ্ধ হবে। দেখেন না মিডল ইস্টে কি করেছে? বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকার কি এ ক্লোজ রিলেটিভ অফ কি শেখ হাসিনা? না ক্লোজ রিলেটিভ না, অনেক দূরের সম্পর্কে। ফরিদ বাবু একটা নিউজ দেখলাম, ভারতীয়দের নাকি দেশ থেকে বের করে দেওয়া হবে। কি ভারতীয়দের দেশ থেকে? তত কথাটা আপনি সঠিক বলছেন, বিজেপি ক্ষমতায় না থাকলে বাংলাদেশ, হ্যাঁ জি ভারত থেকে ভারতীয়দের বের করে দেবে বাংলাদেশে ভারতীয়রা থাকলে না বের করে দিবে। যারা আছে তারা বৈধভাবে আছে, দেখনে বার করে যাবে। ভারতীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে দেখি না পেটে ভাত জুটে কিনে বাংলাদেশিদের। আপনি কি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর আছে? কারণ আপনার সাথে আমি বাংলাদেশি হোয়াটসঅ্যাপে করলে এনআইএ নজর রাখে, বুঝি নাই। আপনার কি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর আছে? কারণ বাংলাদেশ না, আমার ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর নাই। আর এনআইএ জোগাড়, ও বাবা এনআইএ জোগাড় রাখে, তাই নাকি? ওরে যোগাযোগ 1 কোটি যায় বসে আছে, খোঁজ নাই। বাংলাদেশের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, একেবারে যা লাভ করলেন রে ভাই আপনি, বুঝছেন অরিন্দ দাস? আপনি যা লাভ করলেন, আপনাদের এনআইএ খোঁজ রাখে, বাংলাদেশের সাথে কথা বলে। লাখ 1 কোটির উপরে বাংলাদেশি ভারতে গিয়ে বসে আছে, তারা তো সবাই বাংলাদেশি নাম্বারে যোগাযোগ করে। তারা কি সৌদি আরবের নাম্বারে যোগাযোগ করে না? এই মানে কি আমেরিকান নাম্বার? তারা তো সব বাংলাদেশি কি যোগাযোগ করে আপনার এনআইএ? এই যুক্তি আপনি মানলাম না ভাই। আমার বাংলাদেশ নাম্বার বাংলাদেশে যোগাযোগ করতে হবে, যে এখানে লেখা থাকে। আমার এই পোস্টগুলোতে দেখবেন, এখানেও দিয়ে দিচ্ছি। কি আচ্ছা, এখানেও দিয়ে আমার নাম্বার দিয়ে দিতেছি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। +88 018 001864051। জি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, ই করতে পারেন। এখানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশি। এই লজিক ঠিক না যে আপনাদের এনআইএ যোগাযোগ রাখে? 1 কোটি মানুষ কথা বলতেছে সারাদিন বাংলাদেশের সাথে। হ্যাঁ ককরোচ প্রটেস্ট, হ্যাঁ 2,500 3,000 নাকি হয়েছে, 2.5 কোটি নাকি তাদের ফল। আপনার অবস্থান তথ্য বিষয় মানত পক্ষে কথা। জি ধন্যবাদ আপনাকে। ককরোচ তো গিয়া টয়লেট মে, হ্যাঁ জি
হ্যাঁ, এসি যায় গরমে থাকতে পারে না কংগ্রেস পার্টি না। বিদেশি মিডিয়া বৌদি এসেছিল আজকে দিল্লিতে, হয়েছিল বড় কিছু, হ্যাঁ কিচ্ছু হবে না কোনোদিন। কি হবে নাকি সংস্থা টাউট বাটপাট দেবে নাকি? জি ভালো আছে। তারপর কি ভারতকে দ্বিতীয় ইসরায়েল হিসেবে দেখতে চাই আমরা? না, ভারত দ্বিতীয় ইসরায়েল হইতে পারবে না। আর যদি কোনোদিন হয় সেটা ফাটাই ফেলবে। ভারতের দ্বিতীয় ইসরায়েল হওয়ার লাগবে না। ইসরায়েল হইতে যাবে কেন? ফুড চেইন বন্ধ করে দিলে সেটা খেলে যাবে বাংলাদেশের চিঙ্কুবামদের। আর ওই যে যারা সারাদিন ভারত বিরোধী সেটা খেলে যাবে। হ্যাঁ, ইসরায়েল হইতে হবে না, মারামারি করতে যাবো কোন দুঃখে? না, আমি ওই যে কি অরিন্দম দাস, দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশি দিয়ে দিয়েছি। অপ্রিয় হলেও সত্য কথা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আওয়ামী লীগ ব্যান তো বি লিফটেড এ ফিউ ডেজ। ব্যান আওয়ামী লীগ করলে কি না, আওয়ামী লীগ ব্যান করে লাভ আছে? হ্যাঁ, দৈত্যরে কোনোদিন আপনি জনগণের দৈত্যরে আপনি বোতলে বন্দি করতে পারবেন? পারবেন না। আওয়ামী লীগ ব্যান করলে কি না গুলি থোড়াই কে চিন্তা করার কোনো কারণই নেই। ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ, অবশ্যই দেশপ্রেমিক। হ্যাঁ, ভারতের সেনাবাহিনী অসাধারণ দেশপ্রেমিক, কল্পনার বাইরে। যে স্যার কি সরাসরি মুসলিম সম্প্রদায় কি সম্প্রদায় সরকার বিরোধী তেলাপোকা জনতা পার্টি সিজেপি একটি নেতাদের বিক্ষোভ বিক্ষোভ বয়কটে দূরে থাকতে যুবকদের পরামর্শ জারি করেছে। এটা কি জনতা পার্টি মুসলিম সম্প্রদায়? হ্যাঁ ঠিকই বলেছে। যদি মুসলমানদের বুদ্ধিমান, যদি মুসলমান এই ককরোচ পার্টি থেকে দূরে থাকে ভালো কাজ করবে। এরা তো চাইবে মুসলমানদেরকে যুক্ত করে মুসলমানদের কাঁধে। শুনেন, ভারতীয় মুসলমানদের বলতেছে, এই যে সেকুলার পার্টি, বামপন্থী পার্টি এবং ককরোচ পার্টি যত আছে দেখেন, আম আদমি পার্টি, কংগ্রেস, সপা মপা যাই বলেন, আরজেডি ফারজেডি, ভারতীয় মুসলমানদের কাঁধে ভর করে তারা ক্ষমতা যেতে চায়। হিন্দুদের সাথে, এই যে বিজেপির সাথে মুসলমান বিরোধ কেন? আপনি দেখেন সবসময় ভারতীয় মুসলমানদের সামনে এগিয়ে দেয়। একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজায়, ঝামেলা বাধায়, বাধায় কি করে? এরা ক্ষমতা যায়। মুসলমানদের মুখ্যমন্ত্রী বানিয়েছে, মুসলমানদের মন্ত্রিত্ব দিছে। কয়টা চাপা মারেন, বহু জায়গায় মুসলমানদের প্রার্থী দেয় না। বরং বিজেপিকে আপনারা ভোট দেন। বিজেপি যদি আপনাদের বিশ্বাস করে আপনারা ভোট দেন। কালকেই মন্ত্রিত্ব আমি লিখিত দিলাম আপনাকে। বিজেপি কোন রাজ্যে চ্যালেঞ্জ করলাম, বিজেপির ঘোষণা দেখে আমরা বিজেপিকে ভোট দিব। ভারতের মুসলমান নিশ্চিত থাকেন মুসলমানদের মন্ত্রিত্ব দেওয়া হবে, নিশ্চিত থাকেন। যদি মন্ত্রী এমপিত্ব না পায় তাকে অ্যাডহক কমিটিতে মন্ত্রী বানাবে, লিখে রাখেন আপনি। ভারতের মুসলমান এই ষড়যন্ত্র যেদিন বুঝবে, এই সপা, কংগ্রেস, তারপর তৃণমূল সহ আরো যত দল আছে, আপনারা মুসলমানরা বিজেপিকে ভোট দেন। আর যেহেতু একটা জিনিস বলি আপনাদের, আচ্ছা এটা নিয়ে একটা ভিডিওই বানাবো, মুসলমানদের কি করা উচিত, ভারতের মুসলমানদের ডিটেইল একটা বানাবো, ছোট ভিডিও। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা বিজেপিকে ভোট দেন, আপনারা মন্ত্রী হবেন। লিখিত দিতে পারি আপনাকে আমি, মুসলমানদের বিজেপি মন্ত্রী বানাবে। কারণ মুসলমানরা বিশ্বাস করতে, ভারত বিজেপি বিশ্বাস করেন, আপনারা ভোট দেন। এই আস্থাটা অর্জন করতে হবে। আর আপনি দেখেন শত্রু কারা, মানে যদি কংগ্রেস নেতা হয় তাও আপনারা শত্রু, যদি সপা পাশ করে তাও আপনারা শত্রু। ভাই আপনার অন্যের খায়, নিজের খায় অন্যের মোস্তান কেন? আপনারা জানেন ভোটই দেন না, দেখ কারণে ভোট দিতে যান না। আপনার মুসলমান বলেন বয়কট 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 করলাম, আপনারা এই চালাকি করেন। আপনারা বলেন আমরা ভোট বয়কট, তারপর দেখেন দুধ কা দুধ পানি খেয়ে যাবে। যখন আপনারা বলবেন ভোট বয়কট করলাম, বিজেপিকে ভোট দেবো, কালকে থেকে দেখবেন এই কংগ্রেস সপা আপনাদের দেখতে পারবে না। লিখে রাখেন আমার কথা, আপনাদের নাম শুনতে পারবে না, দেখতে পারবে না। বরং আপনারা বিজেপিকে ভোট দেন, আপনারা সুবিধা পাবেন। এই যে পশ্চিমবঙ্গে আসছে না, আমি বলছি যেহেতু এসে গেছে বিজেপি পশ্চিমবঙ্গে, দেখবেন পশ্চিমবঙ্গের কি কি উন্নতি হয় দেখতে পারেন। পশ্চিমবঙ্গে ব্যাপক উন্নয়ন করবে এবং মুসলমানদের লাভ বেশি হবে। যখন আপনি বিজেপিকে ভোট দেবেন তখন দেখবেন জেলখানায় মুসলমানের সংখ্যা কমে যাবে। লিখে রাখেন আপনি, মুসলমানের সংখ্যা কমে যাবে। মনে নাই ক্রস ফায়ারে, এই যে এনকাউন্টার, যেটা আমাদের দেশে ক্রস ফায়ার, উত্তরপ্রদেশে মুসলমানের সাথে হিন্দু বেশি মারা গেছে ক্রস ফায়ারে। ছাড় দিছে, আপনারা অপরাধ বাদ দেন, বিজেপিকে সাপোর্ট দেখেন, আপনাদের উল্টা রেজাল্ট হবে। তখন দেখবেন কংগ্রেসই আপনার বিরোধিতা করবে, এই সবাই মুসলমানের বিরোধী হয়ে যাবে। একটু চালাকি করেন না, একটু চালাকি করেন ভারতীয় বন্ধুরা, ভারতীয় মুসলমান বন্ধুরা, একটু চালাকি করেন। আপনারা একবার বলেন আমরা ভোট দিব না কাউকে, দেখেন বিজেপি আপনাদের বিরোধিতা করবে না। আর ওই যে গরু খাওয়ার কথা বলেন, ভাই গরু খাওয়ার সাথে ইসলামের সম্পর্ক নেই। যেহেতু ভারতের একটা আস্থার ব্যাপার, আপনারা গরু খাওয়ার ব্যাপারে এড়িয়ে চলেন, বলেন গরু খাবো না। দেখেন আপনাদের সাথে বিজেপির কোনো বিরোধী নাই। যেই দিন ভারতীয় মুসলমানরা বলবে আমরা গরু খাবো না, দিলেও খাবো না, ঝগড়া শেষ। আপনারা যেমন শুধু আপনাদের শিখেছে মসজিদে নামাজ পড়া, আপনারা মনে করেন মসজিদে নামাজ। আবার আমার মতে না, আমি যদি বিজেপির নেতা হইতাম তাহলে প্রথম তারা মসজিদে না, তারা রাস্তায় নামাজ পড়ার সময় আমি গরু খাইতে দিতাম। খায় হার্ট ডিজিজ বানা মর। বিজেপি তো আপনার উপকার করতেছে, আপনি গরু মাংস খাবেন না, হার্টের রোগ কম হবে, ঝামেলা অসুখ বিসুখ কম হবে। আর ভাই ভারতে গরু মাংস কয়জন খায়? গরিব মানুষের খাবার আপনি বিশ্বাস না? ভারতে গরিব মানুষ, ধনী মুসলমানরা গরু মাংস খায় না। এটা কিন্তু এমনি রিউমার। দেখেন আপনি, ধনী মুসলমান খায় না গরুর মাংস, আমি দায়িত্ব নিয়ে কথা বললাম। খায় না, ধনী মুসলমানরা খায়, গরিব মানুষের খাবার, সস্তা খাবার। মানুষের খাবারের মূল্য কোথায় হয়? নিশ্চয়ই দাম দিয়ে।
আপনি যদি ভারতে গেলে গরুর মাংস খাওয়ান, বাঙালি বাংলাদেশে বাঙ্গ মুসলমানদের খাওয়ালে খুশি হইতে পারে। ভারতীয় মুসলমানরা যদি গরু গোস্ত খাওয়ান, আপনার বাড়িতে তো যাবে না। বলেন তো কেন? কারণ ওটা দাম হলো 150 থেকে 200 টাকা, সর্বোচ্চ 250 রুপি। গরুর মাংসের দাম 250 টাকা। তা আপনি আর হিন্দু বাড়ি গেলে আপনার খাওয়াবে 1400 1200 রুপি দিয়ে গরু মাংস খাওয়ায়, আপনি কোনটা খাবেন? কোনটা গুরুত্ব বেশি? আপনার তো টাকার ভ্যালু দিয়ে, টাকার মূল্যায়ন দেখে আপনার মূল্যায়ন করা হয় খাদ্য কি খাইছেন। বাংলাদেশি মুসলমান স্যার, বাংলাদেশি মুসলমানও 6 মাস 1 বছর 2 বছর থাকলে তার গরু মাংস খাবে না। কয়দিন খাবেন আপনি গরু মাংস? খুঁজবেন তো পরে মাছই। যাই যেটা বললাম, আপনার শুধু গরু মাংস খাবার দেন, দেখবেন আপনাদের রাস্তাকে মাঠে নামাজ পড়লো, হিন্দু বাড়ি যায় নামাজ পড়লো, আপনার কিছু বললাম, আমি চ্যালেঞ্জ করলাম। আপনার শুধু বললাম গরু মাংস খাবো না। হিন্দুরা বিজেপি নেতা আপনার বাড়িতে বলবে তুই আমার বাড়ি উঠানে নামাজ পড়। হিন্দুর নেতা বলবো তুই আমার বাড়ির সামনে রাস্তায় নামাজ পড়, দেখি তোরা কে কি বলে। আমি লিখিত দিলাম আপনাকে, লিখিত নিতে পারেন আমার কাছ থেকে। হিন্দুরা বলবে তুই রাস্তা কেন, তুই আরো মাঠে যায় নামাজ পড়। ওরা খারাপ আপনার সাথে ধরে রাখবে, পাহারা দিবে, নামাজ পড় বাতাস দিবে। শুধু বলেন গরু মাংস খাবো না। চ্যালেঞ্জ করলাম আপনাকে, চ্যালেঞ্জ করলাম। আপনি আমার কথা বিশ্বাস না, প্রমাণ করে দেখেন। আপনার আজকে ভারতের 100 জন হিন্দু মুসলমান আমার এই কথাটা প্র্যাকটিস করেন, আপনার প্রকাশ্যে ঘোষণা দেন আজকে থেকে আমরা 100 জন মুসলমান গরু মাংস খাবো না। আমি চ্যালেঞ্জ করলাম ওই 100 জন মুসলমানকে ভারতের হিন্দু, বিজেপি, বজরং দল, হিন্দু পরিষদ, শিবসেনা পাহারা দিবে। বিশ্বাস হয় না? কালকে আপনি 100 জন ব্যক্তি ঘোষণা দেন যে আমরা মহারাষ্ট্রের 100 মুসলমান গরু মাংস খাবো না। সিন্ডে গিয়ে আপনাদের পাহারা দিবে। কি তার ফর্ণ বিষ আপনাকে গিয়ে পারে, সিন্ডেজি পাহারা দিবে আপনাকে। লিখে রাখেন আপনি। বজরং দল আপনাকে পাহারা দিবে, হিন্দু পরিষদ আপনাকে পাহারা দিবে, আরএসএস আপনাকে পাহারা দিবে। বিশ্বাস হয় না? আরএসএস এর ভুলুক চেক করছে আমাকে, বিজেপির ভুলুক চেক করছে আমি গরু মাংস খাই কিনা। যখন দেখছি আমি গরু মাংস খাই না, তারপরে তারা আমারে আস্থায় নিছে। কি হবে ভাই গরু মাংস না খেলে? আর তো মাংস আছে, খান। বরং হিন্দুরা আমার জন্য গরু মাংস খাই না শুনে খাসি মাংস কিনে দেয় আমার, আপনি জানেন? ভেড়ার মাংস কিনে পাঠায় দেয়, আপনি জানেন? যদি আমি মাংস ছেড়ে দিতেছি ধীরে ধীরে, সব মাংস ছেড়ে, কিন্তু বাঙাল তো। একদিন ইসকনের সাথে ঠাট্টা করে বলছি, আমি এর আগে বলছি, এখনো বলি, 4-5 বছর আগে লিখছি যে আমি জীবনে কোনদিন ইসকন হইতে পারবো না হিন্দু যদি হইতাম। যে কেন? মাছ ছাড়তে পারবো না, বাঙালি তো মাছ ছাড়তে পারি না। আর ভাই মাছ ছাড়তে পারলে তো আমি ঋষি হয়ে যেতাম, মাছটা এখনো ছাড়তে পারিনি। যাই হোক, অন্য বিষয়। এই ভারতের মুসলমানদের কি করেন সেটা অন্য দিন বলবো। শোনেন, এই ককরোচ পার্টি আর বাংলাদেশের এই যে বাবির পোলারা, এরা জাকার আল একই কেস, একই জায়গায় উৎপত্তি, একই কাজে। কিন্তু ভারত সেনাবাহিনী অত্যন্ত, মানে সেনাবাহিনী বলতে আমি শুধু আর্মিকে বলতেছি না, 3 বাহিনীকেই বলতেছি। বাংলাদেশে ভারতের যারা সামরিক ব্যক্তিত্ব, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এরা এত সতর্ক, যার জন্য ভারতে এটা হচ্ছে না। এই একটা কারণে ঠিক আছে, নইলে বিদেশিদের রাজনীতিবিদ কেনা শেষ, সাংবাদিক কেনা শেষ, বুদ্ধিজীবী কেনা শেষ, তারপরে যে আপনার এই বাবির পোলাদের, ভারতের বাবির পোলাদের কেনা শেষ, পারতেছে না সেনাবাহিনীর জন্য। আর ভারতীয় মুসলমানদের বলে এই সমস্ত জোর ঝামেলা যায় না। কাবাব মেয়ে হাড্ডি হওয়ার দরকার, ককরোচ পার্টি আলাদা, ওদের যান রাজনীতি, এখন দেখো কেমন মজা লাগে, ওদের দেখেন কেমন মজা লাগে, ওরা দেখুক। আপনারা কেন কাবাব মেয়ে হাড্ডি হতেছেন? কি দরকার আপনাদের? আপনি মন্ত্রী হবেন? দিবে না, আপনি চুপচাপ থাকেন, ব্যবসা করেন। আপনার পার্সিরা কি করতেছে, গুজরাটিরা কি করতেছে? ব্যবসা করেন, ধনী হন। আপনার যখন টাকা থাকবে, ক্ষমতা থাকবে, সবাই আপনার কাছে চলে আসবে। শাহরুখ খানকে ভারত ডাকে না, বিজেপি ডাকে না, আমির খানকে ডাকে না, সাইফ আলী খানকে ডাকে না, কেন? কারণ তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রতিষ্ঠিত হন, আপনি বিজ্ঞানী হন, ডাক্তার হন, ব্যবসায়ী হন, মারোয়ারি ব্যবসা করেন, ব্যবসায়ী হয়ে যান। কেন আপনি হয়তো এদের ফাঁদে ফাঁদেন? কি হবে? ক্ষমতা আপনার কাছে চলে আসবে, সেই কাজ করেন আপনি। ধন্যবাদ সকলকে। এই ককরোচ পার্টি থেকে ভারতবাসীরা সাবধান থাকবেন, কারণ এই ককরোচ পার্টি কবলে বলে খুব ক্ষতি হয়ে যাবে এই উপমহাদেশে। ফরিদ কাকা, আপনি বাংলাদেশের একজন জনকথা, আপনাকে ধন্যবাদ আপনাকে। জি, হাউ আর ইউ? পাকিস্তানের জন্য নাকি? তাই নাকি? ওরে বাবা, কি বিলাল সাহেব, তাই নাকি? তাই নাকি বিলাল? চিঙ্গুবাম নাকি বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি, কোনটা? হুম। রেজন আহমেদ কি বলছিলেন? রেজন আহমেদ, জি, শেখের বেটির অপেক্ষায়, শেখের বেটির অপেক্ষা সারা বাংলাদেশ। জি, গরিব, ঠিক বলছেন আপনি। বাংলাদেশ সনাতনীদের জন্য ভারতীয় নাগরিক দেওয়া উচিত, নয়তো বঙ্গভূমি সৃষ্টি করে সংখ্যালঘুদের নিয়ে মুক্ত চিন্তকদের ভারতীয় অঙ্গরাজ্য গ্রহণ করা উচিত। আরো ভালো কাজ আছে, এটা হলো সর্বশেষ, এছাড়া অনেক ভালো কাজ আছে। বাংলাদেশ সনাতনীদের, শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর সনাতনীদের ভারতীয় নাগরিক ঘোষণা করা উচিত। ভারতের পৃথিবীর যে প্রান্তে থাকুক হিন্দু, সে হিন্দু, জৈন, বৌদ্ধ, এদেরকে হিন্দু, জৈন, বৌদ্ধ, পার্সি, মানে যেগুলো, যে ধর্মগুলো ভারত থেকে উৎপত্তি, হিন্দু, জৈন, বৌদ্ধ, এই 3 ধর্ম, শিখ, এদেরকে ভারতীয় নাগরিক ঘোষণা করা উচিত। আবার বলতেছি, খ্রিস্টান ধর্ম না, কারণ খ্রিস্টান ধর্ম মিডল ইস্ট থেকে আসছে। ভারত থেকে, ভারতের ভূমি থেকে যে সমস্ত ধর্মের উৎপত্তি,
তাদের সকলকে, এমনকি পৃথিবীর সকল নাস্তিককেও ঘোষণা করা উচিত, কারণ ভারতীয় দর্শনের নাস্তিকবাদ গ্রহণযোগ্য, এদের ঘোষণা করা উচিত বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক ঘোষণা করা উচিত যে পৃথিবীর যেখানে থাকুক বাংলাদেশের দুটো মতবাদ, তেল আর জলের মতো, একটা হলো খিলাফত শরিয়া যেখানে হারাম বিজ্ঞান হইতে, পাকিস্তান দেশ বিক্রি করে ভিক্ষা করে বাংলাদেশ সেটা শিখাতে চায়। ঠিক, হ্যাঁ ঠিক বলছেন।